ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এমনভাবে আমাদের রাজনীতিবিদদেরকে সৃষ্টি করছে। রাজনীতিবিদেরা টাকা চায়, তাদেরকে টাকা দেয়, যারা নারী চায় তাদেরকে নারী দেয়, যারা যে জিনিস চায় তাকে সেটা দিয়ে তারা কন্ট্রোল করে নেয়, নিয়ে তাদের এজেন্টে পরিণত করে। ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, রাজনীতিবিদ, আমাদের টং দোকান, পান দোকান, সর্বক্ষেত্রে ভারতীয় রয়ের এজেন্ট আছে। শের বাংলায় ফজলুল হক একটি কথা বলছেন, ভারতীয় দাদারা যদি এই দেশের ঢাকার মসনদের শাসক শ্রেণীর সমালোচনা করে, বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, যে প্রজন্ম ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারবে, যে ভারত আমাদের জাত শত্রু, সেই প্রজন্ম হবে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। আর সেই প্রজন্ম হলো 24-এর প্রজন্ম। শহীদ শরীফ ওসমান হাদি, ক্ষুদিরাম বসু, শের বাংলা ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাস্টার দা সূর্য সেন, তাদেরই উত্তরসূরি শহীদ শরীফ ওসমান হাদি। এদেশের ন্যায় ন্যায্যতার জন্য ব্রিটিশ আমল থেকে শুরু করে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার সন্তানরা যখন জীবন দিয়েছেন, কিন্তু তাদের স্বপ্ন বারবারই নষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। শরীফ ওসমান হাদি তারই একজন। এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, যে উদ্দেশ্য আদর্শ নিয়ে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন বা শাহাদাত বরণ করেছেন, তাদের উদ্দেশ্য ছিল এই বাংলাদেশ আপাদমস্তক দালিলিকভাবে একটি পরিবর্তন হবে। কি পরিবর্তন? পরিবর্তনটা হবে এই কারণে, কারণ 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 2006 সালের 1/11 গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানগুলো ছিল মূলত ক্ষমতার পালাবদলে, যে একজনের ক্ষমতা থেকে আরেকজনের হাতে ক্ষমতা যাবে। কিন্তু এই দেশের 24-এর গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল গণবিপ্লব। গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য আছে। গণবিপ্লব হলো এই দেশের দীর্ঘ বছরের শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, দালিলিক যে কাগজপত্রগুলো আছে, ইংরেজদের দেওয়া যে আইন আছে, পাকিস্তানিদের দেওয়া যে আইন কানুন আছে, সেই আইন কানুনগুলোর পরিবর্তন। কারণ এই আইন কানুনগুলো যতদিন পর্যন্ত এই দেশে পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই ক্ষমতায় যারা যাবেন তারাই একই রকম ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদে পরিণত হবেন। না, আমি জানতে চাচ্ছি আপনাকে একেবারে স্পষ্টভাবে, যে আপনি যে বলছেন যে তারা জুলাইয়ে যে অভ্যুত্থানটা হয়েছে সেখানে একটা পরিবর্তনের চিন্তা ছিল তাদের। জি। তো ওসমান হাদি তার একটা অংশ ছিল। জি জি। এখন মানে এই জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবের পরে কিন্তু আমরা যেটা মিডিয়ায় দেখছি, বিভিন্ন বড় বড় পার্টি, বড় বড় রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যেটা দাবি করছেন তাতে ওসমান হাদির চাইতে ওই লোকগুলোর মানে অবদান বেশি ছিল তাদের ভাষ্যমতে। তো তাদেরকে রেখে কেন এই জুলাইয়ের চেতনা নিশ্চিহ্ন করার জন্য হাদিকে কেন টার্গেট করা হইল? দেখেন, হাদি তার চরিত্র কর্মকাণ্ড দিয়া হাদি হয়ে গেছে জনগণের হাদি, জনতার হাদি, রাষ্ট্রের হাদি। কারণ হাদি একটা চরিত্রের নাম হয়ে গেছে। কেন হয়েছে? 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিজম আমাদের উপর এত মাথা চাড়া দিয়ে উঠছিল, আমাদের অধিকারকে খর্ব করেছিল। পাকিস্তান আমলে পাকিস্তানিরা আমাদের উপর যেরকম জুলুম অত্যাচার করেছে, ঠিক তারই ধারাবাহিকতায় স্বাধীনতার পর যে সকল শাসক শ্রেণী ক্ষমতায় এসেছেন, তাদের মাধ্যমে এদেশের মানুষের যে ন্যায় ন্যায্যতা এবং ইনসাফের বাংলাদেশ, প্রশাসনের সচিবালয়, সর্বক্ষেত্রে যে একটা ইনসাফ ভিত্তিক হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। এটা বারবার ভুলুণ্ঠিত হচ্ছে। আমি পূর্বেই বলেছি, ধ্বংস হয়ে যাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এবং ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তারা এগুলোকে সেভাবে এগোতে দেয় না, পরিবর্তন করতে দেয় না, সংস্কার করতে দেয় না। সেই জন্য হাদি তার যে ইনকিলাব মঞ্চটা, এটা একটা কালচারাল সেন্টার। কেন? কারণ ভিনদেশি আগ্রাসন থেকে রক্ষার জন্য আমাদের কালচার মাধ্যমে, আমাদের সিস্টেমের মাধ্যমে একটা পরিবর্তন দরকার। সেই জন্য হাদি ইনকিলাব মঞ্চ করেছিলেন। কিন্তু হাদি একসাথে কালচারাল পরিবর্তনের যুদ্ধ ঘোষণা করছে, একসাথে দেশে আপাদমস্তক আমাদের সংবিধান, আমাদের আইন কানুন, আমাদের বিভিন্ন প্রশাসনিক নিয়ম কানুন পরিবর্তনের অঙ্গীকার করেছিল। এবং এই জন্যই সে ঢাকা 8 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হয়েছিলেন। তার চিন্তা চেতনা ছিল সংসদে গিয়ে এদেশের গরিব, কৃষক, মেহনতি মানুষের কথা বলবে,
যারা দুর্নীতি অনিয়ম অনাচার করে তাদের বিরুদ্ধে উনি দাঁড়ায় কথা বলবে। কিন্তু তার যে বলিষ্ঠ কণ্ঠ, সে কণ্ঠটাকে রোধ করার জন্য সে আমরা দেখেছি অতীতেও আমরা শেখ মুজিবকে যাই কিছু বলি, শেখ মুজিব ভারতের ওনাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, পক্ষ বিপক্ষ থাকতে পারে, বিতর্ক আছে, কিন্তু শেখ মুজিব যখন বুঝতে পারছে তখন শেখ মুজিবকে হত্যার সাথে ভারত জড়িত এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে ভারত জড়িত। কেন? সত্য, ন্যায়, ন্যায্যতার জন্য এই দেশ পরিবর্তন হোক তারা কখনো চায় না। তারা চায় তাদের সিকিমের মতো, তারা চায় হায়দ্রাবাদের মতো বাংলাদেশে একটা অধীনস্থ, তাদের একটা কদর রাজ্য যেন হয়। সেজন্য এখান থেকে বলিষ্ঠ নেতৃত্ব একটা এই দেশ মুক্তিযুদ্ধের অঙ্গীকার নিয়ে যে সকল অভ্যুত্থানগুলো সংগঠিত হয়ে যে পরিবর্তনের কথা বলে একটা পরিবর্তন আসুক, এটা ভারত কখনো চায় না। তাই আমরা বারবার বলবো এই হাদিরা ছিল, আছে, হাদিরা থাকবে এবং হাদিদের জন্ম হবেই। আচ্ছা, হাদি তার এই যে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের লেখনী, বিভিন্ন মাধ্যমেও কিন্তু এই ভারতীয় আগ্রাসন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা, আর তারপরে যে বিদ্যমান যে পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত আছে এগুলোর বিরুদ্ধেও কথা বলছে। তো হাদি আসলে এইটা মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের ভিতরে ওর যে মেসেজটা, এই মেসেজটা দেওয়ার জন্য ও কতটা সফল ছিল, কতটা দিতে পারছে ওর মেসেজটা জনগণের কাছে? ওর মেসেজ ছিল একদম সাবলীল, এদেশের কৃষক, শ্রমিক, ভূমিহীন মানুষের ভাষা, যারা সাহস করে দাঁড়ায় কথা বলতে জানে নাই, তাদের ভাষাগুলোর মাধ্যমে সে ওই কথাগুলো বলার চেষ্টা করতেন। এবং সত্যিকারের সে তো একজন এই দেশের প্রান্তিক মানুষ, সে কোনো মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতির ছেলে ছিল না, কোনো বড় রাজনীতিবিদদের ছেলে ছিল না, মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। আর আমাদের দেশের রাজনৈতিক কালচারটা এমনই পরিণত হয়েছে যে এই দেশের নেতার ছেলে নেতাই হবে, কারণ নেতা, সচিব, সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী, প্রশাসনের লোক এবং আর্মি, ডিজিএফআই, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশের এদের সন্তানরা কখনো এই দেশে পড়াশোনা করে না। তারা পড়াশোনা শেষ করে আসবে আর এই দেশের বিভিন্ন ন্যায় ন্যায্যতার জন্য সংগ্রাম জন্য জীবন দিবে, এই দেশের কৃষক শ্রমিক মানুষ এবং অধিকারের জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে। ওরা একটা সময় আসবে, এসে এই দেশের নেতার ছেলে নেতা হবে। কিন্তু এই নেতারা কখনো চায় না এই যে হাসনাত আবদুল্লাহর মতো ছেলেরা, এই যে হাদিদের মতো ছেলেরা, এই যে আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে যারা আজকে উদীয়মান তরুণ, আমাদের ছোট ভাই ব্রাদার, আমাদেরই বাংলাদেশি সন্তান, এরা কখনো নেতা হোক, এরা কখনো সংসদে যাক, এরা কখনো এমপি হোক, এরা কখনো প্রধানমন্ত্রী হোক, এরা কখনো চায় না। কারণ এরা চায় না কেন? কারণ এরা চায় তারা হাঁটবে, তাদের পিছনে সাথী থাকবে, তাদের পিছনে সান্ডা গুন্ডা হুন্ডা মিলে 15-20 জন থাকবে, তারা ভাব নিয়ে থাকবে, তারা এমনভাবে কথা বলবে মনে হয় যেন হাদিরা কিছুই জানে না, হাসনাতরা কিছুই জানে না, কিছুই বুঝে না, তারাই এই দেশ নিয়ে ভাবে, তারাই মানে নিজেরাই সবকিছু জানে, নিজেরাই সবকিছু বুঝে। না, এই রাকিব ভাই, এই মাত্র আপনি যে প্রসঙ্গটা বললেন যে এই দেশের পুরনো যে রাজনৈতিক নেতা আছে বা পুরনো পলিটিক্যাল কালচারের সাথে জড়িত, তারা চায় না যে হাসনাতদের মতো, হাদিদের মতো বা জুলাই অভ্যুত্থানে যে নাহিদদের মতো সাধারণ ফ্যামিলির ছেলেরা এই দেশে ব্যারিস্টার ফুয়াদদের মতো রাজনীতিতে আসুক বা এস্টাবলিশড হোক, এটা চায় না। তো ওই কারণে যদি এই হাদির জীবন দিতে হয়, তাহলে তো আমি মনে করি যে শুধু ভারতীয় আগ্রাসন এইটা দায়ী না, এই দেশেরও কোনো কিছুর ইন্ধন থাকতে পারে। আপনার কথার রেশ ধরে যদি বলি। ধন্যবাদ, আপনি মানে টু দ্য পয়েন্ট আপনি ধরেছেন। দেখেন, আমরা ভারতীয় দেশের, ভারতীয়দের ওখানে যে সকল জনগণ আছে, জনগণকে আমরা সম্মান শ্রদ্ধা করি, কিন্তু ভারতীয় রাজনীতিবিদ, ভারত রাষ্ট্রের যে রাষ্ট্রীয় পলিসি উগ্রবাদী এবং সাম্রাজ্যবাদী, এর বিরুদ্ধে আমাদের অবস্থান। এই কথাটা বারবার এই হাদিদের মতো লোকেরা, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনারা বারবার বলে গেছেন ভারতীয় জনগণ আমাদের ভাই। আর আমরা বারবার বলি ভারতের জনগণ আমাদের জনগণ, আমরা ভাই ভাই, আমরা ন্যায়, ন্যায্যতা এবং ইনসাফ এবং প্রত্যেকটা দেশের নাগরিক তার নাগরিক সুবিধা পাক, এটাই আমরা চাই। আমরা ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, ভারতের স্বভাব চরিত্রের বিরুদ্ধে, আমাদের পলিসির বিরুদ্ধে আমাদের অবস্থান। যেমন ভারতে আপনার গুজরাটে যে পরিমাণ মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে, এটা ভারতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আসে না। ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরাতে এবং এই যে আপনার লাদাখে যে পরিমাণ জুলুম অত্যাচার ভারত সরকার, কেন্দ্রীয় সরকার করতেছে, আপনি কল্পনাই করতে পারবেন না। ইভেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিম বাংলা, সেখানে বাংলাদেশি পরিচয় দিয়ে বাংলায় কথা বললে তাদের উপর
হিন্দুরা যেরকম জুলুম অত্যাচার নির্যাতন করে এবং মা বোনদের উপর যেরকম অনিয়ম অনাচার করে, এটা কল্পনাই করা যায় না। তাইলে এগুলা কেন? এই জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। যে কোনো রাষ্ট্রে যে কোনো নাগরিকের উপর নাগরিক সুবিধা যদি দেয়, সম্মান দেয়, তাহলে বিপ্লব হয় না। বিপ্লব কখন হয়? যখন তার অধিকার ন্যায় ন্যায্যতাকে অসম্মান দেওয়া হয়। তার উদাহরণ, আমরা হাসিনাকে ঘৃণা করি না, হাসিনার স্বভাব চরিত্র এবং ফ্যাসিজমকে ঘৃণা করি। হাসিনা যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, বাংলাদেশিদেরকে ঘুমের নামে, জঙ্গির নামে সাধারণ মা বোনদেরকে হত্যা করেছে, এবং যে নাটক করেছে হুজুরদেরকে, আমাদের মুসলমান ধর্মের দাড়ি টুপি দেখলে সে লাফায়া পড়েছে, তাদেরকে জেলে ভরেছে। কেন? কারণ সে মনে করেছে এদেরকে যদি কণ্ঠরোধ করা যায় তাহলে তাদের অধিকার রোধ করা যাবে। কিন্তু আসলে এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। সেজন্য প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। দল, মত, বর্ণ, ভাষা, আকীদাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু যারা এই দেশে জন্মগ্রহণ করবে তারা আমরা প্রত্যেকে বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এবং যারা মাজারকে পুজো সম্মান করে, শ্রদ্ধা করে, করে অলি আল্লাহ দেশ, তাদেরকেও সম্মান দেখাইতে হবে। যদি সম্মান দেখানো না হয় তাহলে আবার বিপ্লব সংগঠিত হবে, আবার অধিকার আদায়ের জন্যই হবে। সেজন্য আমরা বারবার বলতে চাচ্ছি, অধিকারকে সম্মান দিতে হবে, মানুষদেরকে মানুষ হিসাবে মর্যাদা দিতে হবে, নাগরিককে নাগরিক সুবিধা দিতে হবে। এবং আমরা এই জিনিসগুলো যদি শাসক শ্রেণী করেন তাহলে আর বিপ্লব কখনো হয় না। না, আমি যেটা জানতে চেয়েছিলাম আপনার কাছে সেটা হলো যে এটা মানে হাদি তো ভারতীয় যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধে কথা বলছে, জি, আবার বাংলাদেশে পুরানো যে রাজনৈতিক বন্দোবস্ত, বস্তা পচা রাজনীতি, সহজ ভাষায় যেটা ওটার বিরুদ্ধে হাতি কথা বলছে। এখন হাদির তো শত্রু বহুমুখী, উনি যাদের বিরুদ্ধে কথা বলছে তাদের কি শত্রুর তালিকায় রাখা যায়? এখন ভারত যদি, আপনি যেটা বলছেন, ভারত যদি হত্যাকাণ্ডটা ঘটায়, তো এটা কি ভারতীয় লোকাইসে ঘটাইছে না আমাদের মতো আপনার মতো মানুষকে ব্যবহার করছে? তারা কেন ওই ফাঁদে পা দিল? দেখেন, ওই যে দালাল গাদ্দার যোগে যোগে ছিল, আছে, থাকবে। কারণ এরা কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা, তারা তাদের সেনাবাহিনী বা তাদের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে বাংলাদেশে পাঠানোর দরকার নাই। কারণ তারা বাংলাদেশে এমনভাবে আমাদের রাজনীতিবিদদেরকে সৃষ্টি করছে, রাজনীতিবিদেরা টাকা চায় তাদেরকে টাকা দেয়, যারা নারী চায় তাদেরকে নারী দেয়, যারা যে জিনিস চায় তাকে সেটা দিয়ে তারা কন্ট্রোল করে নেয়, নিয়ে তাদের এজেন্টে পরিণত করে। যেমন ভারতীয় একটা রিপোর্টে আসছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, রাজনীতিবিদ, আমাদের টং দোকান, পান দোকান, সর্বক্ষেত্রে ভারতীয় রয়ের এজেন্ট আছে। তারা এখানে কি হয় মুহূর্তের মধ্যে তাদের কাছে এজেন্ট। এবং আপনারা মানে চিন্তা করলে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের এখানে ভিক্ষার নামে অনেক ভিক্ষুক রাস্তা রাস্তা ঘুরে, এখানেও কিন্তু রয়ের এজেন্ট আছে। তাহলে এরা কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, আরামায়েশের জন্য এরা বাংলাদেশকে বিক্রি করে দেয়। তাই আপনি যে প্রশ্নটা করছেন, হাদির চিন্তা চেতনাকে ধ্বংস করার জন্য যেমন ক্ষুদিরামকে ধ্বংস করা হয়েছে, মাস্টারদা সূর্য সেনকে ধ্বংস করা হয়েছে, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, এদেরকে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, এদেশের অধিকারের জন্য কথা বলবেন, ভারত সেটাকে টুটি চেপে ধরতে চায় আর এটা ব্যবহার করে এদেশীয় রাজনীতিবিদদেরকে। ভারতীয় দালাল হিসাবে যারা পরিচিত, যারা বাংলাদেশকে চিন্তা করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, কেন করবে? কারণ তাদের ছেলে সন্তানেরা তো প্রত্যেকে, কেউ লন্ডন, কেউ অস্ট্রেলিয়া, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ আবুধাবি, দুবাইতে তাদের সেকেন্ড হোম সেটেল করা আছে। এদের যদি ভারত আক্রমণ করে বা ভারতের দাদাদের হাতে তুলে দেওয়া যায় তাহলে তারা ওখানে চলে যাবে। আর সেই জন্য এই দেশের সূর্য সন্তান শেরেবাংলা একে ফজলুল হক একটি কথা বলছেন, ভারতীয় দাদারা যদি এই দেশের ঢাকার মসনদের শাসক শ্রেণীর সমালোচনা করে, বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে। আবার আরেক সূর্য সন্তান শেরেবাংলা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, উনি বলেছিলেন যে প্রজন্ম ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করতে পারবে, যে ভারত আমাদের জাত শত্রু, সেই প্রজন্ম হবে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। আর সেই প্রজন্ম হলো 24-এর প্রজন্ম, সেই প্রজন্ম হলো 24-এর হাদিদের প্রজন্ম, নাহিদদের প্রজন্ম, আক্তারদের প্রজন্ম, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং শেখ নাসির উদ্দিন এবং
ওই আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহদের প্রজন্ম